একেবারেই সমসাময়িক কিছু ইস্যু, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্য, জুলাই সনদ নিয়ে সরকারি দল তথা বিএনপির যে স্ট্যান্ড, এসব নিয়ে যে সংকট, সামনে সংসদ অধিবেশন, এইসব ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন এবং মূল বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, জাতীয় সংসদের জামাত ইসলামের সংসদীয় দলের বিরোধী দলীয় উপনেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান এমপি, সাইফুল আলম খান মিলন এমপি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন অ্যাডভোকেট শিশির মনির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য। আমাদের প্রচার বিভাগের জাহিদুর রহমান সাহেব সহ আরও অনেক নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছেন। আমরা সময় আর লম্বা না করে এক্ষুনি আজকের প্রেস ব্রিফিংয়ের মূল বক্তব্যে চলে যাচ্ছি। মূল বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। এখন বক্তব্য রাখছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। জামাত ইসলামের মাননীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুদিন পরেই আমরা একটা ফর্মাল সাংবাদিক সম্মেলন করছি, যদিও প্রায় প্রতিদিনেই নানাভাবে প্রেস ব্রিফিং করা হচ্ছে আমাদের অনগোয়িং সিচুয়েশন। আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটি বাহ্যিকভাবে মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন, কিন্তু সময় যেতে যেতেই সেদিন সন্ধ্যা থেকে খবর আসছিল যে নানা জায়গায় কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, আমাদের এজেন্টদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় এজেন্টদেরকে শুরু থেকে ঢুকতে দেওয়া হয়নি, এবং প্রিসাইডিং অফিসার এবং তাদের এজেন্টের যোগসাজশে ব্যালট কাটা হয়েছে। ব্যাপক অনিয়মের খবর আমাদের কাছে আসছিল এবং আমরা সেটি আপনাদেরকে জানিয়েছি। প্রায় 53টি আসনে আমরা অফিসিয়ালি আমাদের অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে ফার্দার আইনি যে লড়াই, সেই লড়াই অব্যাহত আমরা রাখছি এবং রাখব। কিন্তু গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তো আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে, যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটা হতে দেয় নাই। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে, এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিওনো, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবেই প্রতিবাদ করেছিল এবং সেই ভূমিকা তারা আছে সেটা তারা বলার চেষ্টা করেছিল। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসাবে, তারা কোনো সরকারে দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি
আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা, এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে, ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন, এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে আমি বিস্মিত হয়েছি বিএনপির ব্যাপারেও, কারণ বিএনপিকে এতই তার লোকজনের সংকট আছে যে একজন বিতর্কিত ব্যক্তি যিনি ইন্টারিম গভর্নমেন্টে থাকার সময়ে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবই তার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং তাকে সরকারের থেকে বের করে দিতে বলেছিলেন। তো এই খারাপ লোকটা, যেটা বিএনপির দৃষ্টিতে তখন খারাপ ছিল, এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পরে উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা দিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। কারণ নিশ্চয়ই বিএনপির সাথে ওনার এমন এক কমিটমেন্ট ছিল, বা ওনার সাথে বিএনপির এমন এক কমিটমেন্ট ছিল যে উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। সুতরাং খলিলুর রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত এই সরকারের, এবং যে কী ধরনের কনস্পিরেসি রিদনা সহ অন্যরা তারা করেছেন, যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করেছেন। কারণ একটি সুষ্ঠু নির্বাচন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, তাদের দাবি ছিল। কারণ গত 56 বছরে এই জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলেই চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই যে জীবন দেওয়া, এই যে রক্ত, এই যে আমাদের রাজনৈতিক গতিপক্ষে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এত বড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা বন্ডুল করে দিয়েছে এই মীর জাফর। সুতরাং এই মীর জাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করব, সরকার যদি স্বচ্ছতার কিছুটা হলেও পরিচয় করতে চায়, এবং সেই খলিলুর রহমান তো নিরাপত্তা উপদেষ্টা, আমি বলেছি ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত, এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কী হয়েছে সেটাকে বের করা উচিত। আর রিদওয়ানা তো নিজেকেই বলছে আমি রাজসাক্ষী হয়েছে নিজে নিজেই, এবং তার কাছ থেকেও এই সত্য উদযাপন, সত্য উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচনের দিন দুটা বিষয় নির্বাচিত হচ্ছে, একটা জাতীয় সংসদ নির্বাচন, আর আমাদের যে রিফর্মস, সেই রিফর্মসের উপরে একটা গণভোট হয়েছে। সেই গণভোটে বিপুল ভোটে জনগণ রিফর্মসের পক্ষে রায় দিয়েছে। এই সরকারের কাছে, আমাদের সকলের কাছে এটা কমিটমেন্টের একটি অংশ যে এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, এমপি যারা হয়েছে তার সদস্য হবে, এবং পার্লামেন্ট সদস্য হবে। এবার সংসদ সদস্যরা দুটি পজিশনেই নির্বাচিত হয়েছে, এবং প্রথম অধিবেশন থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ করে সংবিধান সংস্কার সভা, যেটা অন্যান্য সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করে, এইটা করে আগে আমাদের যে রিফর্মসের উপরে যে গণভোট হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে সাংবিধানিক বৈধতা দেওয়া, এবং তার ভিত্তিতে যে সমস্ত রিফর্মসগুলো অ্যাকসেপ্টেড হবে সে আলোকেই পরবর্তী পর্যায়ে রাষ্ট্র, সরকার এবং আমাদের অধিবেশন, পার্লামেন্ট সব কিছু সেভাবেই পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি যে এই সংস্কার ইস্যুতে চ্যালেঞ্জ করে কোর্টে রিট করা হয়েছে। আসলে কোনো সরকারের ইঙ্গিত ছাড়া এই ধরনের রিট হওয়ার কোনো সম্ভাবনা অতীতে আমরা দেখছি ছিল না। সুতরাং এই সরকার নানাভাবেই সংস্কার যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসার জন্য নানা খুচরা খাচরা মানুষ দিয়া রিটের নামে এটাকে ডিলে করাচ্ছে। এবং খুবই আনফর্চুনেট হচ্ছে এই যে আমরা আইনের শাসনের কথা বলছি, এবং কোর্টকে আমরা স্বাধীন করার জন্য দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করছি, এবং সেটাকে স্বাধীন করা হয়েছে। কিন্তু স্বাধীন হইলেও কতিপয় জাজরা মানসিকভাবে নিজেরা স্বাধীন হতে চায় না। সেই জন্য সরকারের ডিকটেশনে এখনও তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে রায় দিচ্ছে। যে রায় তারা দিয়েছে এটার বিরুদ্ধে আমরা আবার আইনি লড়াই করব, সাথে সাথে জনগণকে সংগঠিত করে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব। এবং সরকার এটা নৈতিক দায়িত্ব যে সংস্কারের উপর গণভোট হয়েছে, জনম্যান্ডেটকে, যে কারণে তারা সোকল্ড মেজরিটি, সোকল্ড আজকে কেন বলছি এজন্য আমরা বলি নাই, আজকে সোকল্ড বলছে জন্য বিরাট এক সাক্ষী পাওয়া গেছে যে যারা নিজেরাই বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন জামাত ইসলামীকে আমরা মেজরিটি হতে দেই নাই। তো সুতরাং এখন তো আর
তো সোকল মেজরিটি পাওয়ার পরে তারা গভর্নমেন্ট ফর্ম করার পরে তাদের এটা দায়িত্ব যে রিফর্মস প্রস্তাবনার উপরে যে গণভোট হয়েছে, যে কারণে বেশি ভোট পাওয়ার দাবি করে তারা সরকার গঠন করছে, তাদের নৈতিক যে অবস্থান, সে কারণে বেশি ভোটে গণভোট জিতার কারণে এটাকে ইমপ্লিমেন্ট করা গণতন্ত্রের দাবি, নৈতিকতার দাবি এবং জনমতেরকে সম্মান করা, শ্রদ্ধা করার দাবি। সেজন্য আমরা মনে করি যে পার্লামেন্ট 12 তারিখে ভোটছে, সেদিন থেকেই তারা এই রিফর্মস যে আমাদের প্রস্তাবনা গণভোটের মাধ্যমে যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা সঠিক উদ্যোগ নেবেন। কিন্তু আমরা বিগিনিংয়ে দেখেছি তারা শপথ নেন নাই। দুটো শপথ ছিল, একটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসাবে আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার পরে। আমরা দুটো নিয়েছি। আমরা আমাদের কমিটমেন্টের উপরে অনড় আছি আমরা, এবং ভবিষ্যতে আমরা থাকবো। আমরা কেন নিয়েছি জন্য এটা আমি বলেছি যে তারা রুলস করতেছে যে আমরা কেন নিয়েছি আদালতের শপথ, সেটার জন্য তারা আদালতে গিয়েছে। আদালতকে তারা ব্যবহার তারা অবজ্ঞা করার জন্য একটি ষড়যন্ত্রের ভিতরে দিয়ে চলছে। আমরা এটি নিন্দা করছি এবং আমরা আশা করি গণভোটের রায়কে সকলেই মেনে নিই। আমরা সংস্কারকে গ্রহণ করব পরিপূর্ণভাবে এবং সে আলোকেই এই সরকার দেশ পরিচালনা করবে। আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। সনদের স্বাক্ষরকারী দল হিসেবে অঙ্গীকারও তারা পূরণ করছে। হ্যাঁ, জুলাই সনদের স্বাক্ষরকারী যে দল সেখানে এখানে আছে আপনাদের কি এটা কত 3-2 দুইটা একটু সময় দেওয়া। এখানে একটাতে আছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতকে প্রশ্ন উত্থাপন করব না। উপরন্ত উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করিব। অঙ্গীকার এটা যারা সাইন করেছে এটা তাদের অঙ্গীকার এবং এটা বিএনপিও সাইন করেছে, আমরাও সাইন করেছি। সুতরাং এটা যদি বিএনপি না করে তাহলে তাদের এই অঙ্গীকারের সুস্পষ্ট ব্যর্থ হবে। 2 নম্বরে আছে যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম করেছে বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে যা যথোপযুক্তভাবে সংযুক্ত করিব। মানে সংবিধানে সংযুক্ত করার ব্যাপারেও কমিটমেন্ট করেছে এবং উই সাইন ইন দ্যাট রেফারেন্ডাম ক্লজ। তো এটাও সেখানে ব্যর্থ করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আশা করেছিলাম এই নির্বাচনের পরে দেশের শান্তি শৃঙ্খলার উন্নতি হবে। একদিনে সব হবে এটা আমরা মনে করি না, বাট ডেভেলপ হতে থাকবে। কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে বেশ কিছু লোক হত্যার শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। এবং বাহ্যিকভাবে আমরা গত নৈরাজ্যময় যে সমস্ত সরকারগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে চরিত্রের এবং চিত্রের তেমন কোনো ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি না। বিরোধী দলের লোকেরা যেখানে ভোট দিয়েছে বেশি, আমাদেরকে ভোট দিয়েছে, সে সমস্ত জায়গায় তারা হামলা করতেছে, হুমকি দিচ্ছে এবং জনজীবনকে নিরাপত্তাহীন করে তুলছে। এটা আপনাদের দৃষ্টিতে আসছে, আপনারা পত্রিকায় অবশ্য লেখালেখি করছেন। এটা যথাযথভাবে যাতে নিউজ মানুষ জানতে পারে, আপনারা সে ব্যাপারে আরও সোচ্চার হবেন এই আহ্বান জানাচ্ছি। এরপরে যেটা আমরা দেখছি যে হঠাৎ করে সরকারিভাবে তারা নানা জায়গায় আগেকার সরকারগুলোর মতো যে নিজস্ব দলীয়করণ করার প্রসেস শুরু করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আপনি কোনো স্পেসিফাই করতে চান আপনারা জানেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা তাদের নিজস্ব লোক বসানোর জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লোকদেরকে তারা সরিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করতেছে। আগে যেরকম আগেকার বিএনপি সরকার বা আগেকার আওয়ামী লীগ সরকার যেমনিভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত রেখেছিল, অস্ত্রবাজি করেছিল, ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। যদিও সেটা সহজ হবে না, কারণ সাধারণ ছাত্রীদের রুচির ভিতরে পরিবর্তন হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা অস্ত্রের পিছনে যোগ দিয়ে নিজের কেরিয়ার নষ্ট করবে, এটা সম্ভবত ছাত্র এটা চাইবে না। কারণ তারা ইতিমধ্যেই ডাকসু সব জায়গায় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়ার একটা সুষ্ঠু পরিবেশ পেয়েছে, একটু খাবার দাবারের উন্নত পরিবেশ এসেছে। হোস্টেলগুলোতে কি গ্যাস কি একটা মারপিটের যে জায়গা হয় টর্চার সেল, এটা বন্ধ হয়ে গিয়েছে, গণরূপ বন্ধ হয়ে গেছে। সুতরাং দে গট এ ডিফারেন্ট টেস্ট, দে গট এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড দে গট এন এনভায়রনমেন্ট ফর স্টাডি অ্যান্ড ক্যারিয়ার বিল্ডিং। সে দে উইল নট গো ব্যাক, আই হোপ, যে আগের নৈরাজ্য অস্ত্রবাজি গণরূপের দিকে। সুতরাং সরকার যদি এরকম ভুল সিদ্ধান্ত নিতে থাকে তাহলে ভার্সিটিগুলোতে আবার লেখাপড়া পরিবেশ নষ্ট হবে, ক্লাস হবে। আমি অনুরোধ করবো এই সরকারকে যে তারা যেন এরকম ভুল সিদ্ধান্ত না যায়, দখলের দিকে না যায় এবং
যেমনিভাবে এরা অফিস আদালতে অলরেডি দখল করা শুরু করে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে আমরা আগেকার বিরোধী দলের মতো নয়, যদি আমরা সরকারি দল হইতে পারতাম মনে হয় যদি ইলেকশনটা ফেয়ার হতো। স্টিল দেন আমরা একটা নিউ কালচার তৈরি করার চেষ্টা করছি, কনস্ট্রাকটিভ, ভায়োলেন্ট, ভাইব্রেন্ট, কেয়ারফুল, ভিজিল্যান্ট অ্যান্ড ভেরি স্ট্রং।